সুপ্রিয় ক্লাস 12 সেমিস্টার 3 ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের যদি ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়টি থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে বোর্ডের তৈরি অরিজিনাল মডেল প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি, পাশাপাশি উত্তর থাকছে, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। কীরকম টাইপের প্রশ্ন আসবে তোমাদের একটা ধারণা পাবে, পাশাপাশি তোমাদের মুখস্থও কিন্তু হয়ে যাবে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। আর তোমরা আর কোন কোন সাবজেক্টের সাজেশন পেতে চাও, এর পরবর্তীতে আমরা সাজেশন ভিডিও আসবে ফিলোসফি থেকে শুরু করে অন্যান্য সাবজেক্টগুলো, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। চলো বোর্ড কীরকম প্রশ্ন বানিয়েছে অর্থাৎ সংসদের তৈরি মডেল প্রশ্নপত্র আজকের এই ভিডিওতে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন? দেখো চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে কোনটা হবে? তো উত্তর হবে কেবল একটি। যেহেতু 40 নম্বরের মোট তোমাদের পরীক্ষা থাকবে, এই 40টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে, তো এই 40টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছে? উত্তর হবে কেবল একটি। নেক্সট, দেকার্তের দেহ এবং মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ড্যাশ নামে পরিচিত। দেকার্তের দেহ মন সম্পর্ক, এটা হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়াবাদ, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন দার্শনিকের মতে দ্রব্য হলো গুণের সমষ্টি? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। তো দ্রব্য হলো গুণের সমষ্টি কে বলেছে? অপশন নাম্বার 3, অপশন হবে সি অর্থাৎ হিউমের মতে দ্রব্য হলো গুণের সমষ্টি। পরের প্রশ্ন, বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে অভিজ্ঞতার মধ্যে ছিল না, একথা কে বলেছে? দেখো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ অর্থাৎ লক বলেছেন বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে অভিজ্ঞতার মধ্যে ছিল না। পরের প্রশ্ন দেখো, নিচে প্রশ্ন 5 নম্বর প্রশ্নে একটি অনুচ্ছেদ রয়েছে এবং তার থেকে কিছু সিদ্ধান্ত নিঃসরণ করা আছে, কোন সিদ্ধান্তটি সঠিক তার নির্দেশ করো। এখানে দেখো 5 নম্বরটা কি বলেছে আমরা একবার দেখে নেব। এরকম টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু আসবে, কারণ বোর্ডের তৈরি এটি মডেল প্রশ্নপত্র, বোর্ড এরকম প্রশ্ন কিন্তু করতে বলেছে বা এরকম প্রশ্ন কিন্তু আপলোড করেছে। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, 5 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য দর্শনে বুদ্ধিবাদীদের মধ্যে কেউ কেউ জ্ঞানের উৎপত্তির ব্যাখ্যার ক্ষেত্রে বুদ্ধির ভূমিকাকেই স্বীকার করলেও অভিজ্ঞতাকে সম্পূর্ণ বর্জন করতে পারেননি। দেকার্ত যেমন বুদ্ধিলব্ধ সহজাত ধারণার কথা বলেছেন, তেমনি তিনি আগন্তুক ধারণা ও কৃত্রিম ধারণার কথাও বলেছেন। এই শেষ দুটি ধারণার ক্ষেত্রে কেবল বুদ্ধি নয়, অভিজ্ঞতারও ভূমিকা রয়েছে। স্পিনোজা ও লাইবনিজের জ্ঞানতাত্ত্বিক বক্তব্যের মধ্যে বুদ্ধির পাশাপাশি অভিজ্ঞতার গুরুত্বকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়নি। পরবর্তীতে কান্ট তার দর্শনে জ্ঞানের গঠনের ক্ষেত্রে বুদ্ধির পাশাপাশি অভিজ্ঞতার ভূমিকাও স্বীকার করেছেন। আরও কি বলা হয়েছে, তিনি মনে করেছেন যে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে আমরা জ্ঞানের উপাদান সংগ্রহ করি এবং বুদ্ধির আকারের সাহায্যে আমাদের মনে সেই উপাদানগুলিকে আকারিত করে জ্ঞান গঠন করে থাকে। বুদ্ধিবাদীদের মতে বার্টলে প্রমুখ মনে করেছেন যে জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে কেবল বুদ্ধিরই ভূমিকা রয়েছে। তারা মনে করেন যে অভিজ্ঞতার মাধ্যমে সুনিশ্চিত জ্ঞান লাভ করা যায় না, কেবল বুদ্ধিই আমাদের জ্ঞানের নিশ্চয়তা দিয়ে থাকে। এর থেকে নিঃসৃত বক্তব্যগুলি সঠিক কোড নির্দেশ করো, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। 1 নম্বর কোড বলেছে দেখো, দেকার্ত একজন প্রকৃত নরমবাদী বুদ্ধিবাদী, যেহেতু তিনি জ্ঞানের আলোচনায় সহজাত ধারণার পাশাপাশি আগন্তুক ও কৃত্রিম ধারণাকে স্বীকার করেছে। তো এখানে এটা কি সত্য না মিথ্যা? তাহলে এটা পড়ে আমরা কি বুঝতে পারলাম যে দেকার্ত কিন্তু একজন প্রকৃতই হচ্ছে নরমপন্থী বুদ্ধিবাদী, তাহলে এটা কিন্তু সত্য হয়ে যাচ্ছে। অপশন 2 দেখব, ভল্ফ ব্রাডলেকে চরমপন্থী বুদ্ধিবাদী বলা হয় যেহেতু তারা জ্ঞানের গঠনের ব্যাখ্যায় বুদ্ধির ভূমিকা বা গুরুত্বকে স্বীকার করেছেন। তাহলে 2 নম্বর প্রশ্নটা কি, এটাও কিন্তু আমরা কি চরমপন্থী বুদ্ধিবাদ, ব্রাডলে ভল্ফ তো এখানে ছিল, তো তোমরা এটা পড়লে কিন্তু বুঝতে পারবে। তো এটা কি কে বুদ্ধিবাদী বলা হয়েছে এবং চরমপন্থী বলা হয়েছে, তাহলে এটা কিন্তু সঠিক। 3 নম্বর বলা হয়েছে কান্টকে প্রকৃত নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক বলা হয় যেহেতু তিনি অবভাস ও সত্যার মধ্যে পার্থক্য করেছেন কান্টকে, তাহলে কান্ট এটাও কিন্তু সঠিক। তাহলে এই 3টে কিন্তু সঠিক। তাহলে আমরা কোন কোডটা নেব? অপশন এ বি সি ডি, তাহলে 3টেই সঠিক, ডি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, লাইবনিজ দ্রব্য বা মোনাডকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন মোনাড একটি ড্যাশ বস্তু, সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ অ্যাক্টিভ পাওয়ার অর্থাৎ সক্রিয় শক্তি। লাইবনিজ দ্রব্য বা মোনাডকে সংজ্ঞায়িত করতে বলেছেন যে মোনাড একটি সক্রিয় শক্তি। ওকে, পরের প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, ড্যাশের মতে জগতের সমস্ত বস্তু হলো জ্ঞাতার মনের ধারণা, কার মতে? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ বি বার্কলে। তো বার্কলের মতে জগতের সমস্ত বস্তু হলো জ্ঞাতার মনের ধারণা। নেক্সট, কোন দার্শনিকদের মতে দ্রব্য হলো মুখ্য গুণের আধার? দেখো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে লক, অর্থাৎ লকের মতে দ্রব্য হলো মুখ্য গুণের আধার। দেখো এরপর নিচে দুটো স্তম্ভ দেওয়া আছে, সেই দুটো স্তম্ভ তোমাদেরকে মিলাতে হবে। প্রথম প্রশ্ন বলেছে লক, বার্কলে, ডেকার্ট, লাইবনিজ। এবার দেখো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, আমরা কি জানি লকের ক্রিয়া প্রতিক্রিয়াবাদটা কার রয়েছিল? প্রথমে আমরা দেখলাম, তো আমি তোমাদেরকে ডাইরেক্ট মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো লকের সাথে কোনটা হবে? লকের সাথে হবে দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। লক কিন্তু এটা বলেছেন যে দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, অর্থাৎ একের সাথে কিন্তু 3 হচ্ছে। ওকে, এর সাথে 3। আচ্ছা দেখো বার্কলে কী করবে বলেছিল? বার্কলের মতে বার্কলে হচ্ছে অহং সর্বস্ববাদের প্রবক্তা বার্কলে। ডেকার্ত কী হয়েছে? দেখো 3 নম্বর হচ্ছে ডেকার্ত।
দেখাতে হবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। দেখো প্রথমে কিন্তু আমরা পড়েছিলাম দেখাতে হবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের জনক। আর লাইবনিজ কী হবে? লাইবনিজ হবে পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন, 10 নম্বর প্রশ্ন। কার্য কারণের সম্পর্ক বিষয়ে নিয়ত সংযোগ মতবাদের সমর্থক কে? নিয়ত সংযোগ মতবাদ অনেকেই জানো, নিয়ত সংযোগ মতবাদের প্রবক্তা কে? অবশ্যই হিউম। দেখো হিউম হচ্ছে নিয়ত সংযোগবাদের প্রবক্তা। ওকে, মনে রাখবে কিন্তু নিয়ত সংযোগবাদ হিউম। ড্যাশ দার্শনিকদের কার্যকারণ সম্পর্কিত মতের নাম হচ্ছে প্রসক্তি সম্বন্ধ। কোন দার্শনিকদের কার্যকারণ সম্পর্কিত যে মত তার নাম প্রসক্তি সম্বন্ধ? কোনটা হবে? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বুদ্ধিবাদী। বুদ্ধিবাদী দার্শনিকদের কার্যকারণ সম্পর্কিত মতের নাম প্রসক্তি সম্বন্ধ। নেক্সট, কোন দার্শনিক কার্যকারণ সম্বন্ধকে বুদ্ধির আকার বলেছেন? উত্তর হবে বি, হিউম। হিউম কার্যকারণ সম্বন্ধকে বুদ্ধির আকার কিন্তু বলেছেন। ড্যাশের মতে কার্য কারণের মধ্যে তথাকথিত অনিবার্যত ধারণা আসে যা আমাদের অভ্যাসজাত প্রত্যাশা থেকে। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে হিউম। হিউমের মতে কার্য কারণের মধ্যে তথাকথিত অনিবার্য ধারণা আসে আমাদের অভ্যাসজাত প্রত্যাশা থেকে। পরের প্রশ্ন চলে আসবো, 14 নম্বর প্রশ্ন। অদ্বৈত বেদান্তের প্রথম যথার্থ প্রবর্তক কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অদ্বৈত বেদান্ত তো অবশ্যই কী হবে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ গৌড়পাদ। অদ্বৈত বেদান্তের প্রথম যথার্থ প্রবর্তক, এটা মনে রাখবে, শঙ্কর হচ্ছে বেদান্তের জনক, তো অদ্বৈত বেদান্তের প্রথম যথার্থ প্রবর্তক ছিলেন কিন্তু গৌড়পাদ। ওকে, পরে 15 নম্বর প্রশ্ন দেখো। অদ্বৈত বেদান্তি শঙ্করের মতে ড্যাশের দুটি কাজ হলো আবরণ ও বিক্ষেপণ। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মায়া, অর্থাৎ অদ্বৈত বেদান্তি শঙ্করের মতে মায়ার দুটি কাজ হলো আবরণ আর বিক্ষেপ। নেক্সট, পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন। শঙ্করের দৃষ্টিতে ড্যাশ হলো একমাত্র প্রমাণ যা ব্রহ্মের জ্ঞান প্রদান করে। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি, অর্থাৎ শব্দ। শঙ্করের দৃষ্টিতে শব্দ হলো এমন একটি প্রমাণ যা ব্রহ্মের জ্ঞান কিন্তু প্রদান করে। নেক্সট, শঙ্করের বেদান্ত দর্শনকে কি বলা হয়? শঙ্করের বেদান্ত দর্শনকে বলা হচ্ছে কেবল দ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ নাকি দ্বৈতবাদ? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে কেবল দ্বৈতবাদ। এটা হচ্ছে শঙ্করের বেদান্ত দর্শনকে বলা হয়। নেক্সট, মায়াবাদের বিরুদ্ধে সপ্ত অনুপপত্তির উদ্ভাবক কে? মায়াবাদের বিরুদ্ধে সপ্ত উপপত্তি এর উদ্ভাবক হলেন রামানুজ। ওকে, চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন। কার মতে কার্য কারণের মধ্যকার সম্পর্ক যৌক্তিক সম্পর্ক নয়, মনস্তাত্ত্বিক? কার মতে এটা? কে বলেছে? তো উত্তর হয়ে যাবে হিউম। হিউম কিন্তু এটা বলেছে যে কার্য কারণের মধ্যে সম্পর্কটা যৌক্তিক নয়। নেক্সট, 20 নম্বর প্রশ্ন। অদ্বৈত বেদান্ত অনুসারে একমাত্র ড্যাশের সত্তাই স্বীকার করা হয়েছে? অদ্বৈত বেদান্ত অনুসারে একমাত্র ব্রহ্মের সত্তা, অর্থাৎ অপশন নাম্বার এ, ব্রহ্মের সত্তাকে কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে অদ্বৈত বেদান্ত মত অনুসারে। 21 নম্বর প্রশ্ন দেখো। নৈতিক বিচারের ক্ষেত্রে কান্ট কোন প্রকার নৈতিকতাকে সমর্থন করেছেন? 4টা অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে কর্তব্যমুখী নৈতিকতা, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট, সুখবাদীদের মতে সুখের গুণগত পার্থক্য স্বীকার করেছেন কে? সুখবাদীদের মতে সুখের গুণগত পার্থক্য স্বীকার করেছেন অপশন মিল, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিল হলো সুখের গুণগত পার্থক্য স্বীকার করেছেন। ওকে, নেক্সট, বিভিন্ন সুখের মধ্যে গুণগত পার্থক্য স্বীকার না করার জন্যই ড্যাশের সুখবাদকে অসংযত পরসুখবাদ বলা হয়। তা আমরা এইমাত্র দেখলাম মিল কিন্তু কি হচ্ছে? মিল হচ্ছে সুখের গুণগত পার্থক্য স্বীকার করেছে, কিন্তু এখানে বলছে গুণগত পার্থক্য স্বীকার না করার জন্য, অর্থাৎ সুখবাদ মানে স্বীকার করেন আর কি কোনো গুণগত পার্থক্য। তাই 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ বেনথাম। পরে কোশ্চেন, নিচে 4টি বাক্যের মধ্যে কোনটিকে সম্পূর্ণ সত্য বলা যায়? দেখো 4টির মধ্যে কোনটা সম্পূর্ণ সত্য? প্রথম বলছে গ্রিক দার্শনিক অ্যারিস্টিপাস মার্জিত নৈতিক আত্মসুখবাদ প্রচার করেছিলেন। উত্তর কি হবে? উত্তর হচ্ছে কোনটির মধ্যে বলছে 4টি বাক্যের মধ্যে কোনটিকে সম্পূর্ণ সত্য বলা যায়? সম্পূর্ণ সত্য, তাহলে প্রথমেরটা সত্য হবে না। বেনথামের মতে বিভিন্ন সুখের মধ্যে গুণগত পরিমাণগত প্রভেদ বর্তমান। তো এগুলো তোমরা দেখে নাও কোনটা হবে বলে মনে হচ্ছে। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ মানসিক সুখকে দৈহিক সুখ অপেক্ষা উন্নততর হিসেবে গ্রহণ করার সপক্ষে মিল উপযুক্ত বিচারকের রায়ের কথা উল্লেখ করেছিলেন। নেক্সট, 25 নম্বর প্রশ্ন। পরসুখবাদের সমর্থন বেনথাম যে 4 প্রকার বাহ্য নিয়ন্ত্রণের কথা বলেছিলেন সেগুলি হলো ড্যাশ। উত্তর হবে ধর্মীয় নিয়ন্ত্রণ। নেক্সট, 26 নম্বর প্রশ্ন। ড্যাশ আত্মসুখ থেকে পরসুখে যাওয়ার প্রসঙ্গে 4টি বাহ্যিক নিয়ন্ত্রণের কথা বলেছেন। উত্তর হবে বেনথাম। বেনথাম বলেছেন আত্মসুখ থেকে পরসুখে যাওয়ার জন্য 4টি বাহ্যিক নিয়ন্ত্রণ। পরের কোশ্চেন 27 নম্বর প্রশ্ন। দেখো স্তম্ভ এবং স্তম্ভ 2 মেলাতে বলেছে, তো কোডগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। দেখো কোনটা হবে? 27 নম্বর প্রশ্ন প্রথম আমি তোমাদেরকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। 27 থেকে দেখো, প্রথম হচ্ছে বেনথাম মিল, এটা কি হবে? এটা হবে মার্জিত আত্মসুখবাদ। পরের কোশ্চেন এপিকিউরাস কি হবে? এপিকিউরাস হয়ে যাবে মার্জিত আত্মসুখবাদ, সরি বেনথাম মিলটা হবে তোমাদের মার্জিত আত্মসুখবাদ, সরি কিছু একটা ভুল হচ্ছে, যাই হোক বেনথাম মিল দেখো আমি তোমাদের প্রথম থেকে বলেছি। বেনথাম মিল হচ্ছে তোমাদের মনস্তাত্ত্বিক সুখবাদ, মনে রাখবে এর সাথে হবে 4। বেনথাম মিল মনস্তাত্ত্বিক সুখবাদ। নেক্সট, এপিকিউরাস কি হবে? এপিকিউরাস হবে তোমাদের মার্জিত আত্মসুখবাদ। কান্ট হবে নিঃশর্ত আদেশ এবং জন স্টুয়ার্ট মিল হবে
বাকি যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে স্বার্থের স্থানান্তরকরণ। একবার মিলে নাও, অপশন তোমাদেরকে বলে দিচ্ছি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। মানুষ কর্তৃক প্রকৃতির শোষণ আজ এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বের বিভিন্ন দেশকেই ড্যাশ সংকটের মুখোমুখি দাঁড় করে দিচ্ছে। পরিবেশগত, আর্থিক, বাসস্থানগত নাকি নৈতিক, কোনটা হবে? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ পরিবেশগত যে অবস্থা, পরিবেশগত সংকটের মুখে কিন্তু দাঁড় করে দিয়েছে। পরের প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন। পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে বৃক্ষ, উদ্ভিদ যদি অন্তর্ভুক্ত হয় তাহলে যে পারস্পরিক নির্ভরতার সম্পর্ক থাকে তা কি বলা হয়? ড্যাশ। দেখো, যার ইংরেজি নাম হচ্ছে ইকোলজি। তাহলে এখানের মধ্যে কোনটা হবে? অবশ্যই 29 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ বাস্তুতন্ত্র। ভালো করে প্রশ্নটা পড়ে নিও। অর্থাৎ কি বলা হয়েছে? পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে যে পারস্পরিক নির্ভরতা সম্পর্ক থাকে তাকে বলেছে বাস্তুতন্ত্র, ইকোলজি। ওকে, নেক্সট। সমাজবিজ্ঞানী ড্যাশ সমাজের সংজ্ঞায় বলেছেন সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ম্যাকাইভার। চলো নেক্সট কোশ্চেন। সামাজিক ব্যাখ্যা অনুসারে ড্যাশ হলো সমাজের ক্ষুদ্রতম একক। কোনটা সমাজের ক্ষুদ্রতম একক? আমাদের সমাজের ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর যাবে অপশন এ, অর্থাৎ পরিবার। পরিবার হলো আমাদের সমাজের ক্ষুদ্রতম একক। নেক্সট। সমাজতাত্ত্বিক ব্যাখ্যা অনুসারে যখন কোনো জনসমষ্টি তাদের সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে বিশেষ কয়েকটি প্রয়োজনে নয় একত্র বসবাস করে তখন সমাজের সেই অংশকে বলা হয়, কি বলা হয়? 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে অপশন নাম্বার এ, অর্থাৎ সম্প্রদায়। অপশন নাম্বার বি, অর্থাৎ সম্প্রদায়। পরের প্রশ্ন দেখো, ম্যাকাভার সম্প্রদায়গত মনোভাবে যে তিনটি উপাদানে উল্লেখ করেছেন সেগুলো হলো কি? তো উত্তর হয়ে যাবে আমরা মনোভাব, অর্থাৎ অপশন নাম্বার বি। ম্যাকাইভার সম্প্রদায়গত মনোভাবে যে তিনটি উপাদান উল্লেখ করেছে সেটা হচ্ছে আমরা মনোভাব। নেক্সট প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন। মিল তার উপযোগবাদে প্রবর্তন করেছেন, কি প্রবর্তন করেছেন? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। দেখো, এখানে বলা হয়েছে যে মিল তার উপযোগবাদে প্রবর্তন করেছিলেন। তাই এখানে স্বভাববশী মানুষের সুখের কামনা, বিভিন্ন সুখের মধ্যে পরিমাণগত প্রভেদের পরিবর্তে গুণগত প্রভেদ শিকার, 4 প্রকার বাহ্যিক নিয়ন্ত্রণ, লক্ষ্য থেকে উপরের প্রতি অন্যকে স্থানান্তরীকরণ, এই সমস্ত কিন্তু রয়েছে। তো 4টা অপশনের মধ্যে কোনটা অপশনটা হবে? তো অপশন হয়ে যাবে সি, অর্থাৎ 3, 4 এবং 1, 2 মিথ্যা। 3, 4 সত্য, 1, 2 মিথ্যা। 3, 4 হচ্ছে সত্য আর 1, 2 হচ্ছে মিথ্যা, প্রথমে দুটো। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো। পরের প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন। সমাজবিজ্ঞানী ড্যাশের মতে সংঘ সমিতি হচ্ছে এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ ম্যাকাইভার পেজ। পরের প্রশ্ন, সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে ড্যাশকে প্রতিষ্ঠান বলা হয়। সংকীর্ণ অর্থে ড্যাশকে প্রতিষ্ঠান বলা হয় সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে। কোনটি আমাদের সমাজের প্রতিষ্ঠান? উত্তর হিসেবে বিবাহ। সামাজিক বিদ্যার বা সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে ড্যাশকে প্রতিষ্ঠান বলা হয়, বিবাহ হচ্ছে একটি প্রতিষ্ঠান বলা হয়েছে এখানে। অধ্যাপক ড্যাশ তার প্রবলেমস অফ পলিটিক্স ফিলোসফি গ্রন্থে সামাজিক সম্পর্কটিকে বা শব্দটিকে ব্যাপক অর্থে গ্রহণ করে রাজনৈতিক আলোচনাকে সামাজিক আলোচনার অন্তর্ভুক্তকরণ করেছেন। এখানে 4টা অপশন কি রয়েছে? কোন অধ্যাপক করেছিল এরকমটা? উত্তর হবে ডিডি রাফেল, অর্থাৎ অপশন নাম্বার ডি। নেক্সট, নিচে 38 নম্বর প্রশ্নে দুটি অংশ রয়েছে। প্রথমটি বিবৃতি 1 এবং অন্যটি কারণ। বিবৃতি 1 এবং কারণ আর, এই দুটি বিচার করে সঠিক কোডটি বেছে নিন। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে বিবৃতি 1 এর কারণ মানে এ এবং আর উভয় সত্য, যে কারণটি এবং কারণটি ওই বিবৃতির সঠিক ব্যাখ্যা। বিবৃতি এ এবং কারণ আর উভয় সত্য, কিন্তু কারণটি আর ওই বিবৃতি মানে সঠিক ব্যাখ্যা নয়। অপশন নাম্বার সি রয়েছে এ সত্য কিন্তু কারণ মিথ্যা। তাহলে আমি তোমাদের অপশন বলে দিই। তো 38 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার সি, বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা। পরের প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন। সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সুখের মধ্যে সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় বিধি বা আইনের সঙ্গে সামাজিক প্রথার প্রধান পার্থক্য হল ড্যাশ, আর এর প্রয়োগ নিঃশর্ত, কিন্তু ড্যাশ ও ড্যাশ এই সকলের কাছে অবশ্য পালনীয় নয়। তো 4টা অপশনের মধ্যে কোনটা হবে? ঝটপট লিখে ফেলো। তো সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় বিধি বা আইনের সঙ্গে সামাজিক প্রথার প্রধান পার্থক্য হলো ড্যাশ। তো প্রধান পার্থক্যটা কিসের প্রধান পার্থক্য? উত্তর হচ্ছে আইনের প্রধান পার্থক্য কিন্তু রয়েছে সামাজিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু ড্যাশ ও ড্যাশ সকলের কাছে অবশ্যই পালনীয় নয়। প্রথা এবং আচার সকলের কাছে অবশ্যই পালনীয় নয়। ঠিক আছে, তাহলে কোন অপশনটা নিলাম? অপশন নাম্বার এ, আইন, সামাজিক প্রথা এবং আচারবিধি। তো নেক্সট কোশ্চেন, 40 নম্বর প্রশ্ন। সমাজবিজ্ঞানী ড্যাশের মতে আমরা বা সংঘ সমিতিতে জন্মগ্রহণ করি, বসবাস করি, কিন্তু আধুনিক ব্যবস্থা অনুসারে চলি এবং কর্ম করি। তো এটা কে বলেছেন? কোন বিজ্ঞানী, কোন সমাজবিজ্ঞানী এরকমটা বলেছে? উত্তর হয়ে যাবে কি 4টা অপশনের মধ্যে? উত্তর যাবে গিসবার্ট কিন্তু এই কথা বলেছে যে আমরা সংঘ সমিতিতে জন্মগ্রহণ করি, বসবাস করি, কিন্তু আনুষ্ঠানিক ব্যবস্থা অনুসারে চলি এবং কর্ম করি। কথাটি বলেছেন গিসবার্ট।
তো তোমাদের পরীক্ষার জন্য সবার শুভকামনা রইল। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর কোন বিষয়ে এরকম মডেল ভিডিও পেতে চাও বা সাজেশন আকারে পেতে চাও তো অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করে দিও। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।